Assalamu alaikum, my dear students. This is S.M. Rokibuzzaman from the Department of Marketing, Mohammadpur Kendriya College. I'm waiting for you. Is anybody there? Where are the students of fourth year? তোমরা কোথায়? আমি তো তোমাদের গ্রুপে ঢুকলাম, কই তোমরা? একজন আসছে, তোমার রোল নম্বর লেখো তো। আমি কিছু বুঝতেছি না, স্টুডেন্টটা কই? সামিয়া ইসলাম, তোমার ক্লাস রোলটা লেখো তো বাবা। সামিয়া, তোমার ক্লাস রুল লেখো। আরেকজন আসছে, আকাশ। ওয়ালাইকুম সালাম। তোমরা দুজন রুল নম্বর লেখো। আমার একটু দেরি হয়ে গেল। তো আমি শুরু করি। হ্যাঁ, আজকের ক্লাস আমি শুরু করছি। তোমরা একটু মনোযোগী হও, বোঝার চেষ্টা করো। আম্মু ফ্যানটা দিয়ে দাও। সালমান খান, ওকে ফাইন। না, এখন আমাকে প্রশ্ন করলে সেটা লাইভে চলে যাবে। ওকে, আজকে আমি ওই ল্যাপটপে ক্লাসটা নেব, কারণ টিভিটা আমি অন করিনি ইচ্ছে করে। তোমরা রেডি হও, বুঝতে পারবে ইনশাল্লাহ। ওকে, আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজের পক্ষ থেকে আমি তোমাদের স্বাগত জানাচ্ছি। আমাকে তোমরা সবাই চেনো, আমি S.M. রকিবুজ্জামান, অ্যাসোসিয়েট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ মার্কেটিং এবং BBA অনার্স ফোর্থ ইয়ারে তোমাদের মার্কেটিং রিসার্চের কোর্স টিচার। আমি ইতিমধ্যে তোমাদের একটা ক্লাস নিয়েছিলাম, সেখানে মার্কেটিং রিসার্চটা কী সে বিষয়ে তোমাদের কিছু ব্রিফ করেছি এবং একই সাথে আমি এর বৈশিষ্ট্য এবং শ্রেণী বিভাগ নিয়ে আলোচনা করেছিলাম। তোমরা মনে করে দেখো, বলেছিলাম যে রিসার্চকে মূলত দুই ভাগে ভাগ করা যায়। একটা হলো প্রবলেম আইডেন্টিফিকেশন রিসার্চ, আরেকটা হলো প্রবলেম সলভিং রিসার্চ। কিছু গবেষণা আছে যে গবেষণার মাধ্যমে সমস্যাটাকে চিহ্নিত করা হয়, আবার কিছু গবেষণা আছে সেটা কি করা হয়, গবেষণার যে চিহ্নিত সমস্যাগুলো বের করা হয় তার সমাধান করা হয়। যেমন মার্কেট পটেনশিয়াল রিসার্চ, মার্কেট শেয়ার রিসার্চ, ইমেজ রিসার্চ, বিজনেস ট্রেন্ড রিসার্চ, নন বিজনেস ট্রেন্ড রিসার্চ, মার্কেট ক্যারেক্টারিস্টিক্স রিসার্চ, এগুলো ছিল কি প্রবলেম আইডেন্টিফিকেশন রিসার্চ। তারপরে চারটা মার্কেটিং মিক্সের প্রোডাক্ট রিসার্চ, প্রাইস রিসার্চ, প্লেস রিসার্চ, প্রমোশন রিসার্চ, এগুলো ছিল কি, এগুলো ছিল সলভিং রিসার্চ। তা আজকে আমরা যে বিষয়টা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব এটা খুবই গুরুত্বপূর্ণ। টোটাল রিসার্চ বইয়ের মধ্যে মূলত এই বিষয়টা নিয়ে আলোচনা করা হবে। অর্থাৎ পুরো বইটাই তোমার
আজকের যে টপিকস তার উপর ভিত্তি করে তৈরি করা। এজন্য আমি তোমাদেরকে আজকে এই টপিকসটাই পড়াবো। তার আগে তোমাদেরকে মনে করাই দিচ্ছি, মাইন্ড ম্যাপিং করে দিচ্ছি আমি, যে তোমরা যে বইটা ফলো করবা সেটা হচ্ছে খন্দকার মাসুদুজ্জামান। আমি নরেশকে মালহোত্রার বই বলতাম, কিন্তু এটা পাওয়া যায় না এক, আর দাম অনেক বেশি। তোমরা বাংলা লিখতে চাও, এই জন্যই কিন্তু আমি এই খন্দকার মাসুদ স্যারের বইটা সাজেস্ট করেছি। এবং যদি তোমরা কেউ ইংলিশ ভার্সনে অ্যান্সার দিতে চাও সেক্ষেত্রে, স্যার আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ স্যার। তো তোমরা যদি কেউ ইংলিশ ভার্সনে লিখতে চাও তাহলে নরেশকে মালহোত্রার বইটা ফলো করবে। আসলে টার্সিয়ারি লেভেল বলেই আমি এই লেকচারগুলো তোমার ইংলিশে তৈরি করি, টুকটাক বলি, যাতে করে তোমরা হ্যাবিচিউড হও। কারণ তোমরা এখন প্রফেশনাল লেভেলে নকিং করছো আর কি। 1 বছর পরেই তোমরা প্রফেশনাল জোনে প্রবেশ করবে, তোমাদের চাকরি করতে হবে। বর্তমান যে কম্পিটিটিভ মার্কেট, সেখানে তোমাকে চাকরি করতে হলে অবশ্যই সেভাবেই তোমাকে যোগ্য করে তুলতে হবে। তো আমরা জানি যে লার্নিং অবজেক্টিভ ছিল টু কমপ্লিট দিস চ্যাপ্টার ইউ উইল এবল টু নো দ্য মার্কেটিং রিসার্চ, nature of marketing research, classification of marketing research already done, role of marketing research for the development of marketing activities, career in marketing research, and steps of marketing research. এই যে স্টেপস অফ মার্কেটিং রিসার্চ, আজকে আমার পড়া হচ্ছে এই বিষয়টা। আমি তোমাদের বলছি স্টেপস অফ মার্কেটিং রিসার্চ, এই টপিক্সটা পড়াবো আমি ইনশাআল্লাহ। তাহলে আমরা যখন এই অধ্যায়টা শেষ করব, তাহলে কতগুলো প্রশ্নের আমরা জবাব দিতে পারবো, আমরা পরীক্ষায় আসলে লিখতে পারবো। সিলেক্টিভ কোয়েশ্চেনগুলো কি? ডেফিনেশন অফ মার্কেটিং রিসার্চ, দ্য নেচার অফ মার্কেটিং রিসার্চ, ক্লাসিফিকেশন অফ মার্কেটিং রিসার্চ, রোল অফ মার্কেটিং রিসার্চ, সিলেক্টিং এ রিসার্চ সাপ্লায়ার, career in marketing research process or steps in marketing research. একটু লক্ষ্য করো স্ক্রিনে 6টা স্টেপস 1 by 1 আসছে। দিস ইজ কল্ড দ্য স্টেপস ইন মার্কেটিং রিসার্চ। এবং এই যে স্টেপসগুলো রয়েছে, এই স্টেপসগুলো কখনোই তুমি এলোমেলো করতে পারবে না। এই যে অর্ডারটা রয়েছে, যেমন 1, defining the problem. First, you have to define the problem. এটা 2 নম্বরে গেলে হবে না। After defining the problem accurately, then you can go for the next steps, developing an approach to the problem. How to access insight of the problem. It's a guide. Then formulating a research design. Steps 3. Step 4, field work or collection of data. Step 5, preparing and analyzing data. And finally, step 6, preparing and presenting the report. তোমরা যখন নিজেরাই রিসার্চে কেরিয়ার গঠন করতে চাইবে, তখন যদি তোমার বস বা যে চিফ রিসার্চার তোমাকে যদি অ্যাসাইন করে কোনো বিষয় রিসার্চ করার জন্য, তোমাকে যে কাজটা করতে হবে সেটা হলো, ফার্স্ট ইউ হ্যাভ টু আইডেন্টিফাই দ্য প্রবলেম। প্রবলেম আইডেন্টিফিকেশন ইজ দ্য ফার্স্ট স্টেপস অফ মার্কেটিং রিসার্চ। When you are able to identify the problem, then you can define it. You can find the components of the problem. You can access insight of the problem. This is the first steps of marketing research. After identify the problem, define the problem accurately, find the components of the problem, then you have to develop an approach to the problem. This is a hypothetical way to go for the next steps, that insight of the problem. আসলে তোমাদের জেনে রাখা উচিত, সমস্যাকে চিহ্নিত করা মোটেও কোনো সহজ কাজ নয়।
সমস্যাকে সঠিকভাবে সংজ্ঞায়িত করা গবেষণার সবচেয়ে কঠিন কাজ। এর কারণ হলো আসল সমস্যা সহজে ধরা যায় না। আমেরিকার 187টা ভোগ্য পণ্যের উপরে গবেষণা করে এটা দেখা গিয়েছিল যে যদি প্রবলেমটা অ্যাকুরেটলি আইডেন্টিফাই বা ডিফাইন্ড হয় তাহলে গবেষণার 70% কাজ শেষ হয়ে যায়, সময় বাঁচে, শ্রম বাঁচে, অর্থ বাঁচে। কিন্তু ভুল, যেমন তোমাদের একটা বাস্তব উদাহরণ দিই। আমার পেট ব্যথা, আমি কোনোভাবেই এই ব্যথা থেকে নিরাময় করতে মানে নিজেকে রক্ষা করতে পারছি না, চরম ব্যথা। আমি গেলাম, ডাক্তার কি সঙ্গে সঙ্গে আমার ট্রিটমেন্ট শুরু করবে নাকি আগে আমার রোগটাকে চিহ্নিত করবে? ডাক্তারের প্রথম কাজ হলো ডায়াগনোসিস করে আমার কি অসুখ হয়েছে তা বের করা। যদি আমার কি হয়েছে এটা ডাক্তার জানতে পারে, ডাক্তারি বিদ্যায় বলা আছে এই রোগের ওষুধ কী। ঠিক একইভাবে প্রবলেম যদি আইডেন্টিফাই হয়ে যায় এর সমাধানের পথটাও তখনই তৈরি হয়ে যায়। এই জন্য মাই ডিয়ার স্টুডেন্ট, definition of problem is the first job, then step 2, step 3। তো আমরা এই 6টা স্টেপ নিয়ে সংক্ষেপে আলোচনা করব। কারণ কি জানো, এই 6টা স্টেপ নিয়েই মূলত এত বড় একটা বই। সুতরাং আলোচনা করলে অনেক আলোচনা করা যাবে। তাহলে দেখি আমরা প্রবলেম ডেফিনেশন নিয়ে যাই। প্রবলেম ডেফিনেশন নিয়ে তোমরা দেখতে পাচ্ছ না, আমি আবার করছি কি তোমাদেরকে পিডিএফ ফাইলটা আজকে পাঠাতে ভুলে গিয়েছিলাম। আমি এই লেকচারের শেষেই পিডিএফ ফাইল দেব, তোমরা লেকচার কষ্ট করে হলো আরেকবার শুনবে। কারণ আমি তাড়াতাড়ি স্লাইড করতে গিয়ে এই লেখাটাকে আরও কাস্টমাইজ করতে পারিনি, এতগুলো লেখা রাখার দরকার ছিল না। আমি তোমাদেরকে বলছি, তোমরা একটু লক্ষ্য করো। হোয়াট ইজ দ্য ফার্স্ট স্টেপস ইন মার্কেটিং রিসার্চ? The first steps in marketing research is definition of problem. How can you define the problem accurately? As you know, this is very difficult job. This is very difficult job to identify the problem accurately. Most of the cases, problems identification is a very, very important and dangerous issue. অনেকেই মনে করে এটা সমস্যা, আসলে দেখা যায় না এটা সমস্যা না। যেমন আমি গল্পে গল্পে বলি, ধরো তোমার কোম্পানির পণ্য ব্যাপক বিক্রি হতো, হঠাৎ করে চলতি বছর আর বিক্রি হয়নি, বিক্রি হচ্ছে না। তুমি কিভাবে বুঝলে যে তোমার পণ্যের বিক্রি চলতি বছর একদম ডাউন করেছে? তার মানে কি, তুমি বিগত বছরের যে ডাটাগুলো ছিল, সেলস রেকর্ড ছিল, সেটা দেখে তুমি বুঝতে পেরেছো যে সেলস ভলিউম ইজ ডিক্রিজিং ডে বাই ডে ইন নর্থ বেঙ্গল এরিয়া অফ বাংলাদেশ। দিস ইজ দ্য প্রবলেম। কিন্তু তুমি যদি বলো বিক্রি কমে গেছে, তোমার তো প্রশ্ন আসবে হোয়াই সেলস ইজ ডিক্রিজিং আদার দেন নর্থ বেঙ্গল এরিয়া, যেখানে আমার প্রতি বছরই বিক্রয় বেশি, এই বছর নর্থ বেঙ্গলে বা উত্তরবঙ্গে আমার পণ্যের বিক্রি কেন কম হবে? হোয়াই? দ্য ফার্স্ট থিং টু নো দ্য প্রবলেম, কেন বিক্রয় কমে গেল। এখন ওই যে হাইপোথেটিক্যাল মনে মনে ভাবা, মনে মনে কল্পনা করার শক্তিকে সঞ্চার করা কিভাবে? জেনারেলি কেন বিক্রি কমে? বিক্রয় কমে ধরে নাও দ্য ইনএফিসিয়েন্সি অফ দ্য সেলসম্যান, বিক্রয় কর্মীর অদক্ষতার জন্য বিক্রয় কমতে পারে, এটা সত্য। মানে মানে ফেসিং হিউজ কম্পিটিশন, তীব্র প্রতিযোগিতার মধ্যে পড়েছে। পপুলারিটি অফ লোকাল ব্র্যান্ড, স্থানীয় কোনো ব্র্যান্ড জনপ্রিয় হয়েছে। অথবা হিস্টোরিক্যালি আমরা কি জানি, নর্থ বেঙ্গলের মানুষ কি মহঙ্গা এলাকা, ওদের অভাব অনটনের কারণে ওরা নিজেদের ভাতই পায় না, তাহলে আমার এই পণ্যটা তারা কেন কিনবে? এই যে আমি 4টা কথা বললাম, এই 4টা কিন্তু হাইপোথিসিস to enter the inside of the problem. You can be sure that সেলস ফোর্সের অদক্ষতায় বিক্রয় হ্রাসের কারণ। আমি তোমাদের যদি এখন এই গল্প শুরু করি, তোমরা বিরক্ত হয়ে সবাই ক্লাসরুম দিয়ে চলে যাবে। কারণ যেমন মনে করো, শুরু হলো গবেষণা, ফিল্ড ওয়ার্ক, ছদ্মবেশে গেলাম, এক দোকানিকে বললাম আমাকে এই পণ্যটা দেন।
দোকানদার বললো এই পণ্যটা নেই, আপনি অন্য পণ্য নেন। আমি বললাম না, আমি এই পণ্যই নেব। দোকানদার বিরক্ত হয়ে আমাকে এই পণ্য দিল। আমি বললাম আপনি কেন বললেন পণ্যটা নেই, পণ্যটা তো ছিল। তখন সে বললো এগুলো চলে না। কেন চলে না? তো বলছে যে বিক্রয় কর্মী আমাদেরকে কমিশন দেয় না। অর্থাৎ আমার যে সেলস ফোর্স ওখানে কাজ করছে, সে কমিশন দেয় না, মানে লাভ হয় না। মানে যে দোকানি আমার পণ্যটা বিক্রি করে তার যে নির্ধারিত কমিশন থাকে সেই কমিশন বিক্রয় কর্মী নিজে খেয়ে ফেলে। তাহলে কি বিক্রয় কর্মীর অসততা, অদক্ষতারই সামিল? তার মানে কি আমি পেয়ে গেলাম বিক্রয় কর্মীর অদক্ষতায় বিক্রয় হ্রাসের কারণ। বাকি যে তিনটা চিন্তা করেছিলাম, তিনটা ফেলে দিলাম। তোমার কি প্রবলেম আইডেন্টিফাই হয়ে গেছে? নো, কিচ্ছু হয়নি। আমার প্রশ্ন হলো বিক্রয় কর্মী কেন অসৎ হলো, কেন দক্ষ হলো? কারণ আমি তাদেরকে ট্রেনিং করেছি, যোগ্য দেখে নিয়োগ দিয়েছি। ওর তো অসৎ হওয়ার কথা না, ওর বেতন ভালো, ওর তো কোম্পানি থেকে ভালো স্যালারি দিচ্ছে, তাহলে অসৎ হলো কেন? এখন কেন একজন বিক্রয় কর্মী অসৎ হয় তারও একটা হাইপোথেটিক্যাল তোমার রিজন বের করতে হবে। কি? সঠিকভাবে নিয়োগ দেওয়া হয়নি, স্বজনপ্রীতির মাধ্যমে নিয়োগ দেওয়া হয়েছে, তাকে সঠিকভাবে ট্রেন আপ করা হয়নি, অথবা যাকে দিয়ে ট্রেনিং করানো হয়েছিল সে সঠিক মানে ভালো ট্রেনার ছিল না, ট্রেনিং অফিসার ভালো ছিল না। তোমাকে কিন্তু আবারও গবেষণা শুরু করতে হবে। ধরে নাও, সংক্ষিপ্ত করার জন্য ধরে নাও যে খোঁজ নিয়ে দেখা গেল যে ট্রেনিং অফিসার যে সে সঠিকভাবে ট্রেন আপ করেনি, যোগ্য নিয়োগ দিয়েছিল, ছেলের যোগ্যতা আছে, দক্ষতা আছে, শিক্ষা আছে, সবই আছে, কিন্তু ট্রেনিং যেটা পিরিয়ড ছিল তাকে ভালোভাবে ট্রেনিং করানো হয়নি। তাহলে যদি ভালোভাবে তাকে ট্রেন আপ করানো না হয়, এর জন্য দায়ী কে? দায়ী হলো ট্রেনিং অফিসার। তাহলে তোমার আগের কারণগুলো সব বাদ। এখন খুঁজো ট্রেনিং অফিসার কেন সঠিকভাবে দায়িত্ব পালন করলো না। একজন ট্রেনিং অফিসার কেন সঠিকভাবে দায়িত্ব পালন করে না? সে হয় জানে না, তাকে ম্যানেজমেন্ট ঠিকমতো বুঝাই দেয়নি, অথবা তাকে একই সাথে একাধিক কাজের চাপ দিয়েছিল, সে কনসেন্ট্রেট করতে পারেনি। এই যে বিষয়গুলো দেখো, আমি কিন্তু বলেছিলাম তো পাগল হয়ে যাবে তোমরা, আমি সংক্ষেপে বলছি। দেখা গেল ওই যে বাকি যে প্রশ্নগুলো তুমি করলা ট্রেনারকে নিয়ে, যে খুঁজে বের করা গেলো যে না, ট্রেনার খুব এক্সেলেন্ট, হাইলি কোয়ালিফাইড, ওয়েল বিহেভড, এবং সে কাজে ফাঁকি দেয় নাই। উল্টা দেখা গেল টপ ম্যানেজমেন্ট তাকে একই সাথে দুইটা গুরুত্বপূর্ণ কাজ দিয়েছিল, ফলে ট্রেনিং সেশনে সে মনোযোগ দিয়ে কাজ করতে পারেনি। দোষ কার? টপ ম্যানেজমেন্টের দোষ। তাহলে দেখো, তুমি যদি সেলসম্যানের দোষটাকে থেমে যেতে, তাহলে কি এই যে ওই যে কী বলে এটাকে, যে কী বলে, ওই কেঁচু খুঁড়তে কি কেউটো সাপ বের হয় না, এটা বের হতো না। দিস ইজ কল্ড দ্য রিসার্চ, বা দিস ইজ কল্ড দ্য ওয়ে টু আইডেন্টিফাই দ্য প্রবলেম। এখন এই যে প্রবলেম আইডেন্টিফিকেশন প্রসেস, এর মধ্যে তোমার তিনটা কাজ করতে হবে। এই তিনটা কাজ যদি তুমি করো তাহলে তোমার প্রবলেমটাকে আইডেন্টিফাই করা সহজ হবে। এক, এই যে লাইট পড়েছে না, লাইট, এই যে, হ্যাঁ, ডিসকাশন উইথ দ্য ডিসিশন মেকার। এখন মনে করো যে আমার পেট ব্যথা, আমার ওয়াইফ গিয়ে ডাক্তারের কাছে গেলে কি হবে? আমি তো বলতে পারবো আমার ফিলিংসটা, যার ব্যথা সেই তো বলতে পারবে। যেমন আমার হাত পুড়ে গিয়েছিল, আগুনে আমার হাতটা পুড়ে গিয়েছিল, আমি জানি পুরার ব্যথা কত কষ্টকর, এটা প্রতিদিনই মৃত্যুর মতো কষ্ট। এবং তোমার যদি হাত না পুড়ে তুমি কি বুঝবা হাত পোড়ার কষ্ট কতটুকু? এই জন্য বলা হয় যে প্রবলেম কোথার থেকে হতে পারে, যে সিদ্ধান্ত নিয়েছে। যেমন মনে করো যে তোমাদের পরিবারের কারো ঘড়ি হারিয়ে গেল বা মোবাইল সেটটা হারিয়ে গেল, কিন্তু সে বলতে পারছে না কোথায় মোবাইলটা হারলো। এই যে আরও লেটেস্ট উদাহরণ দিই তোমাকে। প্রথম দিকে যখন করোনা ভাইরাস আমাদের দেশে আসলো ফার্স্ট স্টেপে, তখন কিন্তু বলা হতো যে যদি কোনো করোনা রোগী আইডেন্টিফাই হতো, তাকে বলতো আপনি কোথায় গিয়েছিলেন, কার কার সাথে মিশেছিলেন, কার কার সাথে সংস্পর্শে আসছিলেন। কারণ তারা জানে যে এটা হলো ম্যান টু ম্যান ট্রান্সমিশন হয়, ফলে কি কার কার কাছে সে গিয়েছিল। যেমন এখন যে স্টেজে আছি, থার্ড স্টেজে, এখন কিন্তু সোর্স খুঁজে পাওয়া যাবে না। কারণ কি এখন এটা হয়ে গেছে, মানে একটা প্যান্ডামিক হয়ে গেছে।
সুতরাং এখানে কার সংস্পর্শে করোনাটা আসে এটা বলা যাবে না, কিন্তু প্রথম দিকে পাওয়া যায়। যেমন যে সমস্যাটা হয়েছিল, এই সমস্যাটা কি সিদ্ধান্তের কারণে হলো কি না, তাহলে ওই সিদ্ধান্ত গ্রহণকারীর সাথে যদি আলোচনা করা যায়, অর্থাৎ ডিসকাশন উইথ দ্য ডিসিশন মেকার, দেন ইউ মে হ্যাভ সাম ইনফরমেশন রিগার্ডিং দ্য প্রবলেম, দেন ইউ ক্যান টেক ইন্টারভিউ অথবা ইউ ক্যান শেয়ার দ্য প্রবলেম উইথ দ্য ইন্ডাস্ট্রিয়াল এক্সপার্ট। ওয়ালাইকুম সালাম। আমাদের ছোটোখাটো অসুখ হলে আমরা কোথায় যাই? গলির ডাক্তার কাছেও যাই না, আমরা নিজেরাই তো ডাক্তার, তাই না? আমরা সবাই কম বেশি ডাক্তার, আমরা নিজেরা কি করি? চিকিৎসা করি। জ্বর হলে নাপা খাও, কাশি হলে কফ খাও, যদি কি বলে সর্দি লাগে হিস্টাসিন খাও, গ্যাস্ট্রিক হলে কি বলে প্রোগার্ড খাও, হ্যাঁ? আবার যদি ঠান্ডা বেশি লেগে যায় কি এজিথ্রোমাইসিনের ওষুধ খাও, জিম্যাক্স খাও। আমরা তো সবাই ডাক্তার, কিন্তু এতে যদি কাজ না হয় আমরা কি করি? একটু দূরে হাসপাতালে যাই, ওখানেও যদি কাজ না হয় আমরা কিন্তু এক পর্যায়ে এফসিপিএসের কাছে যাই, অর্থাৎ এক্সপার্ট ডাক্তারের কাছে যাই। ঠিক একইভাবে তুমি যদি কোনো প্রবলেমটাকে আইডেন্টিফাই করতে চাও অ্যাকুরেটলি, তাহলে তোমাকে কি করতে হবে? ইন্ডাস্ট্রিয়াল এক্সপার্টের কাছে যেতে হবে। ইন্ডাস্ট্রিয়াল এক্সপার্টস তারাই যারা কথা শুনলেই বুঝতে পারে সমস্যাটা কী হয়েছে। ফাইনালি তুমি ডাটা মানে সেকেন্ডারি ডাটা অ্যানালাইসিস করতে পারো, অর্থাৎ কথাটা কষ্টের, কিন্তু মজা করে বলি। সরি স্যার, লেট হয়ে গেল, অসুবিধা নেই, আসো, থ্যাংক ইউ। আমি তোমাদের বলি, আমার যখন হাত পড়েছিল 2009 সালে, আমি হাসপাতালে ছিলাম 22 দিন। তা আমি আমার একটা অত্যন্ত কষ্টদায়ক অভিজ্ঞতা নিয়ে যখন ফিরে আসি, তারপরে আমার কোনো গরিব আত্মীয় স্বজন বা ধনী আত্মীয় স্বজন কারো যদি হাত পা পুড়ে আগুনে বিনষ্ট হয়, সে আমাকে ফোন করে যে তুমি কি করছিলা, আমার তো মেয়ের হাতে পুড়ে গেল, মিলন কি করব? ওই যে আমার অভিজ্ঞতা। সেকেন্ডারি ডাটা হচ্ছে ঠিক এরকম, যে এটা একবার ব্যবহার করেছে বা এই বিষয় সম্পর্কে তার অভিজ্ঞতা আছে। তোমরা সবাই মিলে সেন্ট মার্টিন যাবে, প্ল্যান করেছ, কিন্তু তোমরা কেউ ইতিপূর্বে সেন্ট মার্টিন যাও নাই। খবর পেলে রকিব স্যার সেন্ট মার্টিনে অনেকবার গিয়েছে, তোমরা আমাকে বলবে না স্যার কীভাবে যেতে হবে, কোন হোটেলে থাকবো, জাহাজ লঞ্চের ভাড়া কত, হ্যাঁ কীভাবে মানে কোন পদ্ধতি ভালো হবে, বাজেট কত হবে? আমাকে তোমরা এই প্রশ্ন করবে না? কারণ কি, পাবলিশড ম্যাটেরিয়ালস আমি জানি কিভাবে যেতে হয়, আমি জানি। এই হলো সেকেন্ডারি ডাটা। অর্থাৎ যে তোমার প্রতিষ্ঠানেতে বিক্রয় কমে গেছে, এরকম আরও অনেক প্রতিষ্ঠানেরই বিক্রয় কমে যায়। বিক্রয় যখন কমে যায়, তারা কিভাবে গবেষণাটা করে? তাহলে একটা বিষয়, মুদ্রা কথা, এতগুলা কথা কেন বললাম? তোমার যদি প্রবলেমই সঠিকভাবে সংজ্ঞায়িত না হয়, তাহলে পরের যে 5টা স্টেপ অর্থহীন, মূল্যহীন, ভিত্তিহীন, কোনো দাম নাই। যদি তুমি ওই প্রথম কাজটা সঠিক করতে পারো, দেন পরবর্তী কাজটা সঠিক হবে। ভুল হলে পরবর্তী কাজটাও ভুল হবে। আমাদের পরবর্তী স্লাইড হলো কম্পোনেন্ট অফ অ্যাপ্রোচ। তুমি অ্যাপ্রোচ ডেভেলপমেন্ট, স্টেপ 2 যেটা আর কি, ডেভেলপিং অফ অ্যান অ্যাপ্রোচ টু দ্য প্রবলেম। এখন প্রবলেমটাকে তুমি আইডেন্টিফাই করেছো, ডিফাইন করেছো এবং এর কম্পোনেন্টগুলো বের করেছো। এখন তোমাকে তো এর ভেতরে প্রবেশ করতে হবে পরবর্তী স্টেপে গেলে। এই জন্য একটা অ্যাপ্রোচ, হাইপোথেটিক্যাল অ্যাপ্রোচ ব্যবহার করতে হবে। সেটা কি? অবজেক্টিভ অর থিওরিটিক্যাল ফাউন্ডেশন। তোমার রিসার্চের একটা অবজেক্টিভ ঠিক করতে হবে। তুমি কোন পদ্ধতিতে অ্যানালাইসিস করবে তার ঠিক করতে হবে। তোমার রিসার্চ কোশ্চেনটা কি হবে ঠিক করতে হবে। অনুকল্প হাইপোথিসিস কীভাবে ঠিক করতে হবে, আর কী পরিমাণ ইনফরমেশন লাগবে, অর্থাৎ স্পেসিফিকেশন অফ দ্য ইনফরমেশন নিডেড। তোমার যে তথ্যগুলো লাগবে তা ঠিক করতে হবে। অর্থাৎ এই যে 5টা কাজ, এই 5টা কাজ তোমাকে ঠিক করতে হবে। কি জন্য? তুমি যেহেতু, বাবারে একটা বিষয় খেয়াল করো, আমি কি করতেছি? রিসার্চ করতেছি, প্রবলেমটা আইডেন্টিফাই করলাম। আমার উদ্দেশ্য কি? একটা রিপোর্ট তৈরি করে দেওয়া।
কেন? যাতে যে আমাকে কাজটা দিয়েছে মালিক, সে যেন সঠিক সিদ্ধান্ত নিতে পারে। তো একটা ভুল তথ্য মালিককে দিলে, যদি মালিককে তুমি একটা ভুয়া তথ্য দাও, মালিক যদি তোমাকে বিশ্বাস করে সিদ্ধান্ত নেয়, তাহলে সে সিদ্ধান্ত তো ভুয়া হবে। স্যার ওইটা এক্সাম্পল দিচ্ছে। আচ্ছা, আমি বুঝতে পারিনি, আজানটা হচ্ছে, আমি একটু ওয়েট করি। যাই হোক, তোমরা যারা ক্লাসে আসো তারা রুল নম্বর লিখবে, কিন্তু তোমরা রুল নম্বর লিখবে, তা না হলে কিন্তু আমি তোমাদের প্রেজেন্ট দিতে পারবো না। আমরা কিন্তু ক্লাসের রেকর্ড রাখি, প্রত্যেকটা ক্লাসের ডেট থাকবে এবং ডেটের এগেইনস্টে তোমাদের এই যে প্রথমবার যারা দেখতেছো তাদের রুল নম্বরই থাকবে। কিন্তু আমি এই ভিডিওটা যখন শেষ হবে, এই লাইভটা আমি ফিনিশে চাপ দিয়েই সাথে সাথে দেখব কতজন সিন করেছে, আমি তাদের রোল নম্বর লিখবো। পরবর্তী যারা দেখতেছে তাদের লাভ হবে, বাট দে আর অ্যাবসেন্ট ফ্রম দ্য ক্লাস। যদি কেউ মিস করে পরে দেখতে পারবে, বাট হি অর শি ইজ অ্যাবসেন্ট ফ্রম মাই ক্লাস। যেটা বলছিলাম, ইউ নিড টু ডেভেলপ an approach to the problem. To enter the problem, you need to develop an approach which is called, you have to fix up the objective foundation of your problem. You have to fix up the analytical model. আমাদের অনেকগুলো analytical model আছে, which one is the best for this present for this research. You have to fix up it. Then research question, where there is a question, there is a answer. There is no question, there is no answer. এই জন্য আমরা বলি প্রশ্ন করবা, প্রশ্ন করলে অনেক কিছু শেখা যায়। চা গলা লেগে গেছে। Where there is a question, there is answer. রিসার্চের ক্ষেত্রে আম্মু গলা মধ্যে আটকে গেছিল যে, রিসার্চের ক্ষেত্রে তোমাকে একটা কোশ্চেনিয়ার তৈরি করতে হবে। এই কোশ্চেনিয়ার নিয়ে অনেক কথা আছে, স্ট্রাকচারাল কোশ্চেনিয়ার, আনস্ট্রাকচারাল কোশ্চেনিয়ার, ডাইরেক্ট কোশ্চেনিয়ার, মাল্টিপল চয়েস কোশ্চেনিয়ার, ইয়েস আর নো কোশ্চেনিয়ার, এলাবোরেটেড কোশ্চেনিয়ার, অনেক ধরনের কোশ্চেনিয়ার আছে। কিন্তু তোমার রিসার্চের জন্য কী ধরনের ডাটা দরকার, সেই ডাটা সংগ্রহের জন্য কী ধরনের কোশ্চেনিয়ার তৈরি করা দরকার, ইটস ডিপেন্ড অন ইউর প্রেজেন্ট রিসার্চ অ্যাক্টিভিটিস। তারপর হাইপোথিসিস, কী করা হবে তার একটা মানে কাল্পনিক একটা রেখা তৈরি করা, একটা ওয়ে তৈরি করা কাল্পনিক, আর ওইটা করার জন্য কি কি তথ্য তোমার প্রয়োজন, ইনফরমেশন নিডেড, তা স্পেসিফাই করা। এইভাবে তুমি পরবর্তী ধাপে যেতে পারবা, যাকে বলা হয় রিসার্চ ডিজাইন ফর্মুলেশন, দ্য থার্ড স্টেপস অফ মার্কেটিং রিসার্চ। A research design is a framework sorry, a research design is a framework or blueprint for conducting the marketing research project. বাজারজাতকরণ গবেষণা কিভাবে পরিচালিত হবে তার একটি সুনির্দিষ্ট দিক নির্দেশনা, ব্লুপ্রিন্ট বা ফ্রেমওয়ার্ককে বলা হয় রিসার্চ ডিজাইন। এদের বলা হয় এ রিসার্চ ডিজাইন ইজ এ ফ্রেমওয়ার্ক, ইজ এ ব্লুপ্রিন্ট, ইজ এ ফ্রেমওয়ার্ক, ইজ এ ব্লুপ্রিন্ট, ইজ এ ম্যাপ for conducting the marketing research project. It details the procedure necessary for obtaining the information needed to structure or solve marketing research problem. অর্থাৎ একটা বাজারজাতকরণ গবেষণার কাজ কিভাবে পরিচালিত হবে তার একটি গাইডলাইন। যেমন বাংলাদেশের একটা মানচিত্র দেখে তুমি সহজেই বলতে পারো কোথায় কুমিল্লা, কোথায় খুলনা, কোথায় ময়মনসিংহ। এই গাইডলাইনটা ওই ম্যাপের মতো। যেমন তোমাদের একটু আগে বললাম যে আমি সেন্ট মার্টিন গিয়েছিলাম, তোমরা আমার কাছ থেকে তথ্য নিলে আমি তোমাদের একটা ম্যাপ করে দিলাম। এই যে ম্যাপ, কিসের ম্যাপ? ওই সেন্ট মার্টিন কীভাবে যাবা তার একটা ম্যাপ। এটা হচ্ছে গাইডলাইন, এটা হচ্ছে ফ্রেমওয়ার্ক, এটা হচ্ছে ব্লুপ্রিন্ট,
এটাই একটা তোমাকে কি করে মার্কেটিংয়ের যে প্রবলেমটা আছে এর সলভের সলিউশনের দিকে তোমাকে নিয়ে যায়। এখন তুমি যদি রিসার্চ ডিজাইনটা করে ফেলতে পারো, দেন তুমি যাবে হচ্ছে রিসার্চ ডিজাইন কিন্তু অনেক বিশাল ব্যাপার। বিশাল ব্যাপার এই কারণে বলছি, এর মধ্যে তোমার এক্সপ্লোরেটরি রিসার্চ আছে, কনক্লুসিভ রিসার্চ আছে। কনক্লুসিভ রিসার্চ আবার দুই প্রকার, ডিসক্রিপটিভ রিসার্চ, কজাল রিসার্চ। ডিসক্রিপটিভ রিসার্চ আবার দুই প্রকার, ক্রস সেকশনাল ডিজাইন, লংজিটিউডাল ডিজাইন। ক্রস সেকশনাল আবার দুই প্রকার, সিঙ্গেল ক্রস সেকশনাল, মাল্টিপল ক্রস সেকশনাল। ভয় পেও না, এগুলো আলাদা আলাদা চ্যাপ্টার আছে, আলাদা চ্যাপ্টার আছে, আমরা পড়বো। আমরা স্কিপ করছি, এখন স্কিপ করছি, কিন্তু এর জন্য বরাদ্দ আছে। তোমাদের আগে বললাম না আমি যে মার্কেটিং রিসার্চের পুরো বইটা এই 6টা চ্যাপ্টারের উপরে, তার মানে কি প্রত্যেকটা টপিকস নিয়ে বড় বড় চ্যাপ্টার আছে, আমরা তখন পড়বো। আপাতত স্কিপ করে গেলাম। আবার আরও আছে যে রিসার্চ ডিজাইনের মাধ্যমে কিন্তু ডাটা কালেকশনের দিকে ধাবিত হয়, ফিল্ড ওয়ার্কের দিকে। সেই ডাটা হয় দুই প্রকার, একটা সেকেন্ডারি ডাটা, একটা প্রাইমারি ডাটা। এই প্রাইমারি ডাটা আবার দুই প্রকার, একটা কোয়ালিটেটিভ, কোয়ান্টিটেটিভ। কোয়ালিটেটিভ ডাটার মধ্যে পার্থক্য নাই। কোয়ালিটিভ ডাটারও দুই প্রকার, কোয়ান্টিটেটিভ বা মানে তোমার সংখ্যামূলক যে ডাটা, এটা দুই প্রকার, একটা সার্ভে ডাটা, অবজারভেশনাল ডাটা। আর কোয়ালিটেটিভ হলো, আরেকটা হলো কজাল। অর্থাৎ আমি আবারও বলছি, কোয়ান্টিটেটিভ ডাটা আবার দুই প্রকার, একটা হলো ডেসক্রিপটিভ, কজাল। ডেসক্রিপটিভ ডাটা আবার দুই প্রকার, সার্ভে, অবজারভেশনাল। আর কজাল রিসার্চের মধ্যে কি আছে? এক্সপেরিমেন্টাল। বিষয় কি তোমাদের বলা যায়, যে ডাটাগুলো তৈরি অবস্থায় পাওয়া যায় সেটা হলো সেকেন্ডারি ডাটা। ইট ইজ ইউজড বাই সামওয়ান আর্লিয়ার, কেউ এটা আগেই ব্যবহার করেছিল। আর কোয়ান্টিটেটিভ কি, প্রাইমারি কি, বর্তমান গবেষণার মাধ্যমে সরাসরি মাঠ থেকে তুমি যে ডাটাটা সংগ্রহ করছো, ইউ আর দ্য ফার্স্ট পারসন হু ইজ গোয়িং টু ইউজ দ্য ডাটা ফর ইউর প্রেজেন্ট রিসার্চ। এটা হলো প্রাইমারি ডাটা। এই প্রাইমারি ডাটাটার দুইটা ধরন আছে, একটা কোয়ালিটেটিভ, গুণগত, যেটা খুঁজে বের করা সাধারণ গবেষকের মানে সাধারণ ইন্টারভিউয়াররা এটা পারে না। মনের অবচেতন স্তর থেকে তথ্যগুলো বের করে আনতে হয়, এই জন্য টেকনিক দরকার পড়ে। ভালো এক্সপার্ট যারা, তারা এটা পারে। আর কোয়ান্টিটিভ হলো সংখ্যাবাচক। সংখ্যাবাচক হলো দুই প্রকার, একটা হলো বর্ণনামূলক, আর হলো কার্যকরণ সম্পর্কীয়। যেমন আমি হিট করলে সাউন্ড হলো, এটা কি? কজাল রিসার্চ। আর বর্ণনামূলক গবেষণা হলো কি, যেটার মধ্যে বিবৃতি থাকে। আর এটার দুইটাই হলো, একটা হলো সার্ভে, জরিপ পদ্ধতি, আর একটা হলো পর্যবেক্ষণ পদ্ধতি। এই বিষয়টার আমরা পরবর্তী আলোচনা করব, আমি কথা দিলাম পরবর্তী আলোচনা করব। আমরা সংক্ষেপে আজকের লেকচারটা শেষ করি। ফিল্ড ওয়ার্ক 4 নাম্বার। ফিল্ড ওয়ার্ক কি? ফিল্ড ওয়ার্ক হচ্ছে রিসার্চের চতুর্থ স্তর। যখনই তুমি রিসার্চ ডিজাইনটা ফর্মুলেট করে ফেললা, তার মানে তুমি ফিল্ড ওয়ার্কের দিকে যেতে পারবা। ফিল্ড ওয়ার্কার কারা? যারা মাঠ থেকে তথ্য সংগ্রহ করে। সেই ফিল্ড ওয়ার্কাররা যা করে তাই ফিল্ড ওয়ার্ক। অর্থাৎ ফিল্ড ওয়ার্কের মাধ্যমে কি করা হয়, যারা ওই যে সারাদানকারী, যাদের কাছ থেকে আমি ইন্টারভিউ নেব, এদেরকে ঠিক করা হয়, এদের সাথে যোগাযোগ করা হয়। তারপরে কি হয়, আমি সার্ভে মেথড ইউজ করব না অবজারভেশন মেথড ইউজ করব, জরিপ করব না পর্যবেক্ষণ করব, দুই পদ্ধতি। তাহলে আমরা ঠিক করব, প্রাইমারি ডাটা কালেকশন করব। মাঠ কার্য হলো প্রাথমিক উপাত্ত সংগ্রহের জন্য সারাদানকারীদের সঙ্গে কার্যকরভাবে যোগাযোগ স্থাপন করা, এই হলো তোমার ফিল্ড ওয়ার্ক। তাহলে ফিল্ড ওয়ার্কার কারা? অ্যাকর্ডিং টু নরেশ কে মালহোত্রা অ্যান্ড দাস, দ্য ফিল্ড ওয়ার্কার আর ফিল্ড ফোর্স একই। দ্য ফিল্ড ফোর্স কনসিস্ট অফ ইন্টারভিউয়ার্স অ্যান্ড সুপারভাইজার্স ইনভলভ দ্য ডাটা কালেকশন। তার মানে একটু খেয়াল করে দেখো, এই যে লাল মানলাম না, লালের এরা হলো ফিল্ড ওয়ার্ক, ইনভলভ ইন কালেকশন অফ প্রাইমারি ডাটা। এরা প্রাইমারি ডাটা কালেকশনে সম্পৃক্ত। আর তারা কি করে? থ্রু অবজেক্টিভ কনভারসেশন বাই অবজার্ভিং অ্যাটিটিউড বিহেভিয়ার। এই যে থ্রু অবজেক্টিভ কনভারসেশন, এটা সার্ভে। আর এটা অবজারভেশনের মাধ্যমে তার মানুষের আচরণ, কথাবার্তার ধরন, মনোভাব, এগুলো দেখে। তো আমরা পরবর্তী স্লাইডে যাচ্ছি।
5 নাম্বার ছিল কি প্রিপারিং অ্যানালাইসিস। ডাটা তো তুমি কালেকশন করলা 4th স্টেপে, তাই না? 4র্থ ধাপে গিয়ে তুমি ডাটা কালেকশন করলা। যখন তুমি ডাটা কালেকশন করবা, প্রচুর ডাটা তুমি পাবা, হিউজ ডাটা। এই ডাটাগুলো যখন তুমি ইউজ করতে যাবা, তখন দেখবা সব ডাটা তোমার জন্য প্রয়োজন নেই। এই জন্য বলা হয় ডাটা কালেকশন করা হয়, ডাটা ক্লাসিফাই করা হয়, ডাটাকে অ্যানালাইসিস করা হয়, গ্রুপে প্লট করতে হয়, যা তোমাকে সহজেই অ্যানালাইসিস করতে সাহায্য করে। আর যখন ডাটাকে অ্যানালাইসিস করা যায়, তোমরা তো আমাদের যারা 3rd ইয়ারে পড়েছো, 2nd ইয়ারে পড়েছো, স্ট্যাটিস্টিক্যাল টুলস পড়ো নাই? এই যে মিন, মিডিয়ান, মোড, ডাটা প্রেজেন্টেশন, জিগজ্যাগ প্রেজেন্টেশন, গ্রাফিক্যাল প্রেজেন্টেশন, মূলত এখানে এই ডাটাগুলোকে ওরা সুন্দর করে সাজায়, যাতে করে যে কেউ দেখেই বুঝতে পারে যে এর ভিতরে কি আছে। তারই ভিত্তিতে 6 স্টেপে গিয়ে একটা রিপোর্ট তৈরি করে। এই রিপোর্ট তৈরি করে সিদ্ধান্ত গ্রহণকারীর কাছে জমা দেয়। যে ব্যক্তি বা প্রতিষ্ঠান বা এমডি তোমার প্রতিষ্ঠানকে এই দায়িত্ব দিয়েছিল, তোমার বস, সেই রিপোর্টটা তোমার যারা নিয়োগকর্তাকে দিয়ে দেবে। অর্থাৎ যার সমস্যার সমাধান দরকার, যার জন্য রিপোর্টটা তৈরি, তাকে দিতে হবে। আর যার জন্য রিপোর্টটা তৈরি করা হয়েছে, উনি কে? উনি হচ্ছেন বস, কোম্পানির এমডি। ওনার কি অনেক সময় আছে? অনেক সময় নেই, ওনার সময় খুবই কম, ওনার পক্ষে এত অ্যানালাইসিস করা সম্ভব নয়। এই জন্য বলা হয়ে থাকে রিসার্চ পেপারটা খুব সহজভাবে তৈরি করতে হবে, এমনভাবে তৈরি করতে হবে যেন সিদ্ধান্ত গ্রহণকারী বা এমডি সাহেব রিপোর্টটা দেখেই বুঝতে পারেন এর ভিতরে কী আছে। এটা নিয়ে একটা ছোট্ট গল্প আছে, এটা বলেই শেষ করে দিচ্ছি। বলা হয়ে থাকে দ্য রিডার অফ ইউর রিপোর্ট is very busy person. He is or she is a celebrity. He has or she has no enough time to read your report paper. So your report paper should be very easy with zigzag presentation. সাধারণত কি হয়, ধরে নাও যে একজন এমডি সাহেব সকালবেলায় ঘুম থেকে উঠলেন, তার বাসার সামনে বাগানে হাঁটাহাঁটি করলেন, ইজি চেয়ারে বসলেন, 1 কাপ গরম চা খাবেন, পেপারটা পড়বেন, সাথে তোমার রিপোর্টটাও পড়তে পারেন। এখন তুমি যদি তার এক হাতে হলো চা, আরেক হাতে হলো পেপার, সে পেপারটা রেখে দিল, তোমার রিপোর্টটা নিল। এখন সে পড়ে যদি ইজি বুঝতে পারে, তাহলে চায়ের চুমুকও ঠিক মতো পড়বে আর পেপার পড়াও ঠিক হবে। এখন যদি ল্যাঙ্গুয়েজ বুঝতে তার ডিকশনারি লাগে, তাহলে তো তাকে কী করতে হবে? চায়ের কাপটা রাখতে হবে, ডিকশনারিটা ধরতে হবে। এমন অবস্থায় সে কী করবে? তার রিপোর্টটাই ফেলে দেবে। সুতরাং রিপোর্ট তৈরি করা এবং প্রেজেন্ট করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে 6টা স্টেপ দিলাম। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। প্রতি বছর এই স্টেপ থেকেই প্রশ্ন আসেই। তোমরা এটা খেয়াল করবা। তোমাদেরকে আগের লেকচারে যেমন আমি প্রশ্ন দিয়ে দিয়েছিলাম, সেগুলো এখানে রয়েছে। এই প্রশ্নগুলো তোমরা শিখে ফেলবা। তারপর বি পার্টেও দিলাম, সি পার্টেও দিলাম। তোমরা আমার জন্য দোয়া করবে, আমি তোমাদের জন্য দোয়া করি। এই কোভিড-19 প্যান্ডামিক সিচুয়েশন আল্লাহ চাহে তো একসময় শেষ হয়ে যাবে। আমরাও এই ফাঁকে ফাঁকে কিছু লেখাপড়া করে, আমি যেমন শিক্ষক হিসাবে আমার দায়িত্ব পালন করছি, তুমিও তেমন ছাত্র হিসাবে তোমার দায়িত্ব পালন করবে। তাহলেই কিন্তু আমরা আগামীর চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারবো। কারণ তোমাদের জন্য আমাদের মাননীয় অধ্যক্ষ মহোদয়ের যে এই প্রচেষ্টা, এর প্রচেষ্টার মূল লক্ষ্যই হলো তোমাদের জন্য ভালো কিছু করা। কাজেই ভালো থাকো, সুস্থ থাকো, বাসায় থাকো, নিরাপদে থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।